সালটি 1909। অঝোরে বৃষ্টি ঝরছে ইস্তাম্বুলে, হিম শীতল আবহাওয়া। ইলদিজ প্রাসাদের জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকালেন পেরেশান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। প্রাসাদের সামনে শোরগোল, প্রাসাদ রক্ষীদের হাত করে ফেলেছে বিদ্রোহী সৈন্যরা। সুলতানের প্রাসাদে প্রবেশ করল 5 সদস্যের এমপিদের একটি প্রতিনিধি দল। দলের নেতা সেলানিক ইহুদি নেতা ইমানুয়েল কারাসু সুলতানকে রুক্ষ কণ্ঠে আদেশ দিচ্ছে সিংহাসন ছেড়ে দিতে, পদত্যাগপত্রে স্বাক্ষর করতে। সুলতান হুঙ্কার দিলেন, তোমাদের এত বড় সাহস, কে পাঠিয়েছে তোমাদের? ইমানুয়েল বলল, এটি জাতির সিদ্ধান্ত, মিল্লাতের মতামত। সুলতান বলল, আমি উসমানীয় সালতানাতের সুলতান ও মুসলিম মিল্লাতের খলিফা। আমাকে ক্ষমতাচ্যুত করার ফরমান নিয়ে আসার মতো কোনো মুসলিম নেতা কি ছিল না? মুসলিম জাতির খলিফাকে ক্ষমতাচ্যুত করতে এসেছে একজন সেলানিক ইহুদি, একজন আর্মেনীয় খ্রিস্টান, একজন অকৃতজ্ঞ আলবেনিয়ান। ভাগ্যের নির্মম পরিহাস, অস্ত্রের মুখে সুলতানকে ক্ষমতাচ্যুত করে রাতেই শেরকিদি রেল স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেফারডিক ইহুদির আকরা সেলানিক শহরে। সেলানিক বর্তমান গ্রিসের থেসালানিক শহর। এটি উসমানীয় সাম্রাজ্যের অন্যতম বন্দর নগরী ছিল। উসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার মাধ্যমেই মূলত শেষ হয়ে যায় উসমানীয় খেলাফতের ইতিহাস। আমাদের যেমন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, অটোম্যান সাম্রাজ্যেরও শেষ স্বাধীন সুলতান ছিলেন আব্দুল হামিদ খান। তিনি ছিলেন যেমন বিচক্ষণ, তেমন কৌশলী এবং তেমনি আপোষহীন এক নেতা। তার সময় তিনি উসমানীয় শাসন ব্যবস্থায় প্রচুর সংস্কার নিয়ে আসেন। তিনি মনে করতেন তুর্কিদের তথা উসমানীয়দের ইউরোপ থেকে উচ্চশিক্ষিত হয়ে তাদের প্রযুক্তিগত উন্নয়ন থেকে লাভবান হওয়া দরকার। সেই লক্ষ্যে তিনি মেধাবী তুর্কিদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় দেশে পাঠান। এছাড়া সরকারের অনেক বড় বড় আমলা ও কূটনীতিবিদদের আরও বেশি ট্রেনিং নিতে ইউরোপ পাঠানো শুরু করেন। কিন্তু ওই শিক্ষার্থী এবং কূটনীতিবিদদের একটা অংশ তখন অটোম্যান সাম্রাজ্যকে আধুনিকীকরণ, উসমানীয়দের অধীনে বসবাসকারী বিদেশি সংখ্যালঘু এবং বিধর্মীদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া এবং গণতন্ত্র নিয়ে আসার লক্ষ্যে গোপন একটি সংগঠন তৈরি করেন। তাদের নেতৃত্বে মূলত ছিলেন কুর্দি, আলবেনিয়া, আর্মেনিয়া, আরব এবং বলকান বংশোদ্ভূত লোকজন, যারা উসমানীয় শাসন ব্যবস্থায় অনেক বড় বড় পদে ছিলেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা গোপনে সালতানাতের বিরুদ্ধে সংগঠিত হওয়ার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই তারা বড় একটা সংগঠনের রূপ নেয়। এদিকে ফ্রান্স এবং ব্রিটেন তখন অটোম্যান সাম্রাজ্যকে ভাঙার এবং নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার বিস্তারিত প্ল্যান করতে থাকে। একদিকে সরকার মধ্য থেকে মাথাচাড়া দিয়ে ওঠা সালতানাত বিরোধী একটি গ্রুপ, অন্যদিকে ইউরোপ থেকে উসমানীয়কে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার প্ল্যান। সুলতান এই অবস্থা টের পান এবং বিদেশে থাকা তরুণ তুর্কি নামে এই গোপন সংগঠনটির অনেক সদস্যকে দেশে ফিরিয়ে আনেন। সরকারের বিভিন্ন পদে তাদেরকে স্থান দিয়ে নিজের নজরদারিতে রাখেন। কিন্তু তাদের একটা অংশ গোপনে গোপনে সংগঠিত হওয়ার কাজ চালিয়ে যেতে থাকে, আর তারা আবারও সুসংগঠিত হয়। সরকারের মধ্যে বড় বড় পাশা, উজির, নাজির সহ অনেকেই তাদের দলে যোগ দেয়। সুলতানকে আরও বেশি ডেমোক্রেসি নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা অটোম্যান তুর্কি, ফরাসি, ইতালি, ইংরেজি ভাষার পত্রিকা চালু করে। ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ইতালি, গ্রিস, রোমানিয়া, সুইজারল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, আমেরিকা এবং সাইপ্রাস সহ 13টি দেশের 152টিরও বেশি সংবাদপত্র বের করে এই তরুণ তুর্কিরা। উদ্দেশ্য তাদের পক্ষে দেশ এবং বিদেশের জনমত গড়ে তোলা। ইউরোপে শিক্ষা গ্রহণ করা অনেক বুদ্ধিজীবীর লেখা তখন এইসব পত্রিকায় ছাপানো হয় এবং এগুলো এই তরুণ তুর্কিদের পক্ষে জনমত গড়তে প্রচুর প্রোপাগান্ডা চালায়।
জন তুর্কি বা ইয়াং তুর্কি নামে পরিচিত এই গ্রুপটি পরবর্তীতে ইত্তেহাদ ও তেরাক্কি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে। আর এই ইত্তেহাদ তেরাক্কি নামক দলটিতে সালতানাতের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মতাদর্শের লোকজন যোগ দেয়। তাদের মধ্যে ইসলামিক চিন্তাধারার লোকজনও থাকে, তেমন থাকে তুর্কি জাতীয়তাবাদে বিশ্বাসী, আবার থাকে অটোম্যানিজমে বিশ্বাসী লোকজনও। ইসলামী, তুর্কি এবং অটোম্যান মতবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এরকম অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেয় এই ইত্তেহাদ তেরাক্কি দলে। তারা তখন সুলতানের ক্ষমতাকে খর্ব করার জন্য একটি সংসদ সংগঠনের প্রস্তাব দেন। তাদেরকে তখন সরাসরি সাপোর্ট দেয় সরকারের মধ্য থেকে অনেক বড় বড় পদের ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। সুলতান তাদের চাহিদা মোতাবেক একটি পার্লামেন্ট গঠনের সিদ্ধান্ত নেন এবং পার্লামেন্টের সদস্যদের কিছু ক্ষমতাও দেন। চালু হয় সংসদীয় সালতানাত ব্যবস্থা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অকেজো হয়ে পড়ে এই পার্লামেন্ট, কারণ পার্লামেন্টের সদস্যদের মধ্যে যে যেই জাতির এবং মতাদর্শের, সে তার নিজস্ব জাতি এবং মতাদর্শের পক্ষে এত গোয়ারতুমি করা শুরু করে, ঐক্যমত হয়ে কোনো আইন পাশ করা অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় সুলতান পার্লামেন্টকে স্থগিত করেন। তখন এই ইত্তেহাদ তেরাক্কি গ্রুপটি সেনাবাহিনীর একটি অংশকে ব্যবহার করে বহুবার সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে সামরিক এবং গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালায়। শেষ পর্যন্ত 1909 সালের 27 এপ্রিল অটোম্যানদের শেষ স্বাধীন সুলতান আব্দুল হামিদ খানকে জোর করে ক্ষমতাচ্যুত করে এই ইত্তেহাদ তেরাক্কি নামক সংগঠনটি। প্রকৃতপক্ষে তখনই সমাধি ঘটে সেই বিশাল উসমানীয় সাম্রাজ্যের, অস্ত যায় দুনিয়ার বুকে সেই উজ্জ্বল নক্ষত্রটি। মুসলমানদের রক্ষার তাদের পক্ষে হুঙ্কার ছাড়ার সেই শক্তিশালী বাঘটিকে খাঁচায় বন্দী করা হয়। শেষ হয়ে যায় 600 বছরেরও বেশি সময় ধরে চলা সেই দাপটে সাম্রাজ্য, যা দাঁড়িয়েছিল আদালত, ন্যায় বিচার এবং সহমর্মিতার ভিত্তির উপর। যার ভয়ে ইউরোপের বাঘে মহিষে এক ঘাটে জল খেত, যে উসমানীয় সাম্রাজ্যের হুঙ্কারে ইউরোপের রাতের গানের আসর রঙ্গলীলা বন্ধ করে দেওয়া হতো, যে উসমানীয় সাম্রাজ্যের নাম নিলে ইন্দোনেশিয়া থেকে ব্রাজিল পর্যন্ত মুসলমানদের শত্রুরা থরথর করে কাঁপত, সেই উসমানীয় সাম্রাজ্য ধসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হওয়ার আগেই। সুলতান আব্দুল হামিদকে ইস্তাম্বুল থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সেলানিকে। সেই সেলানিকেই ছিল ইত্তেহাদ তেরাক্কির মূল অফিস। ক্ষমতাচ্যুত সুলতান আব্দুল হামিদ তাদের সাথে আপোষ না করলে এই সেলানিক শহরে তাকে গৃহবন্দী করে রাখা হয় এবং সালতানাতে বসানো হয় আব্দুল হামিদের ভাই সুলতান মেহমেদ রেশাদ বা পঞ্চম মেহমেদকে। সুলতান রেশাদ ছিলেন মূলত এই ইত্তেহাদ তেরাক্কিদের হাতের পুতুল। ইত্তেহাদ তেরাক্কিরা তাদের যে কোনো স্বার্থ সিদ্ধ করার জন্য এই নামমাত্র সুলতানকে ব্যবহার করত। আব্দুল হামিদের ক্ষমতাচ্যুতির পর উসমানীয় সৈন্য এবং সালতানাতের কর্মকর্তা কর্মচারীদের মাঝে ব্যাপক দ্বিধা বিভক্তি দেখা দেয়। কিন্তু তখন গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া এবং মন্টিনিগ্রো অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলকান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ চলে 8 অক্টোবর 1912 থেকে 30 মে 1913 সাল পর্যন্ত। এই যুদ্ধে প্রায় 50,000 অটোম্যান সৈন্য নিহত হয় এবং বলকান অঞ্চলের প্রায় সবটুকুই উসমানীয়দের হাতছাড়া হয়ে যায়। একদিকে সুলতানের পদচ্যুতি ও গৃহবন্দী, অন্যদিকে বিশাল এক অঞ্চল হাতছাড়া হওয়া এবং বিপুল পরিমাণের সৈন্যের মৃত্যু উসমানীয়দেরকে আর্থিক এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুতির খুশিতে আত্মহারা ইত্তেহাদ তেরাক্কির নেতারা তখনও জানতেন না তাদের সামনে আরো বড় এক বিপদ অপেক্ষা করছে। এই সংগঠনটির মূল নেতাদের মধ্যে ছিলেন অনেক পরিচিত মুখ, যেমন মুস্তাফা কামাল পাশা, আনোয়ার পাশা, তালাত পাশা, ইসমেত ইনোনো, জালাল বায়ার এবং কাজিম কারাবেকির সহ আরো অনেকে। এছাড়াও তুরস্কের জাতীয় কবি মেহমেদ আকিভ এরসোও ছিলেন তাদের মধ্যে, যিনি লিখেছেন বর্তমান তুরস্কের জাতীয় সঙ্গীত। আধুনিক তুরস্কে ইসলামী পুনর্জাগরণের পৃথকিত হিসেবে যাকে দেখা হয়, সেই বদিউজ্জামান সাইদ নুরসিও ছিলেন ইত্তেহাদ তেরাক্কিদের পক্ষে। আরও ছিলেন আধুনিক তুরস্কের বিখ্যাত লেখক, শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী জিয়াগো আলভ। এই ইত্তেহাদ তেরাক্কিরাই সুলতানকে না জানিয়ে জার্মানির সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের চুক্তি করে। আর প্রথম বিশ্বযুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় নিশ্চিত হওয়ার পর
8 অক্টোবর 1918 সালে এই দলটি নিজেকে বিলুপ্ত ঘোষণা করে আর ওই ক্ষমতাধর পাশাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু ততদিনে যে ক্ষতি উসমানীয় সাম্রাজ্যের তথা সারা মুসলিম বিশ্বের হয়েছে তা আর কোনোদিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।